যে আমি সন্তান জন্ম দিলাম, যেদিন জন্ম হলো সেদিন আমার মৃত্যু হয়ে যাবে, পরের দিন ওই দিন আবার আরেকজন পিতা জন্মগ্রহণ করে সেই সন্তানটাকে লালন পালন করে। এখন 12 তারিখে যেই পিতার জন্ম হলো সেই পিতার এই সন্তানকে এখন স্বীকার করে না। এটার জন্য আমার বিশ্বাস, আমার মনে হয় সবচেয়ে বড় দায়ী হচ্ছে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সে সরকারই। কারণ এই সরকার তার নিজের একটা প্রোডাক্ট, নিজের একটা কর্মসূচি, নিজে বাঁচার জন্য, দেশ বাঁচানোর জন্য তার যে প্রত্যাশা নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, দেশের মানুষ তাকে দায়িত্ব দিয়েছিল, সেই প্রত্যাশা পূরণের জন্য গণভোট আয়োজন করবে, কিন্তু গণভোটটা বাস্তবায়ন কীভাবে হবে এটা নিজে নিশ্চিত না করে এটা পরের একটা সরকারের উপর ঠেলে দিয়ে চলে গেছে। জিনিসটা হলো এরকম যে আমি সন্তান জন্ম দিলাম, যেদিন জন্ম হলো সেদিন আমার মৃত্যু হয়ে যাবে, পরের দিন ওই দিন আবার আরেকজন পিতা জন্মগ্রহণ করে সেই সন্তানটাকে লালন পালন করবে। এখন 12 তারিখে যেই পিতার জন্ম হলো সেই পিতার এই সন্তানকে এখন স্বীকার করে না। এমন একটা চরম পরিস্থিতির মধ্যে বাংলাদেশের গণভোটটাকে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমার মতামত হচ্ছে আমাদের এটার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার যেমনিভাবে দায়ী, এই সরকারকেও আসলে আমাদেরকে বিচারের আওতা আনতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে এই গণভোটের বাস্তবায়ন সহ আমরা আমাদের এই জাতি মারাত্মক ধরনের একটা প্রতারণার মধ্যে আমরা বরাবরই আছি। প্রতারণার শিকার হয়ে যেমনিভাবে ফেসিবাদ আমাদেরকে শাসন করেছে, ঠিক তেমনিভাবে একই ধারাবাহিকতায় প্রতারণা থেকে আমরা বাঁচতে পারছি না, আমরা প্রতারণার শিকার হচ্ছি। প্রতারণার শিকার হওয়া কিন্তু একজন ভালো মানুষের কাজ না। একজন ভালো মানুষ নিজে প্রতারণা করবে না, কিন্তু অন্য একজন প্রতারণার শিকার বানাবে, এটাও কিন্তু একজন ভালো মানুষের কাজ হতে পারে না। কিন্তু বারবার আমরা সেটা হচ্ছি, তার মানে আমরা আসলে সেই ভালো মানুষ হওয়ার জায়গায় এখনও যেতে পারিনি। এই জন্য প্রতারণা যেন আমাদের সাথে আর কেউ করতে না পারে সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। বিশেষ করে ভোটের আগে আপনারা শুনেছেন, এখন যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে গণভোটে তিনিও ভোট চেয়েছেন, এখন তিনি বেমালুম ভুলে গিয়েছেন। এটা রায় বাস্তবায়ন এখন আর তার দায়িত্বের মধ্যে পড়ে না। এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই গণভোটের বিষয়ে ঐক্যমত্য কমিশনে কথা বলেছেন, তিনি নিজেই বলেছেন এটা কীভাবে হবে, একটা গণভোট হবে, এইভাবে এটা বাস্তবায়ন হবে, কিন্তু সেটা তিনি এখন ভুলে গেছেন। সংসদে এটা নিয়ে যখন আলোচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে যে সংস্কার ওনারা সংশোধন করবেন, সংশোধনের জন্য এখন সংসদীয় কমিটি করবেন, আর একটা কমিটির মধ্যে তারা দায়িত্ব দিবেন। অথচ এই দলের নিজেদের যে 31 দফা ইশতেহার, ওই ইশতেহারের প্রত্যেকটা দফার ভিতরে সংস্কার শব্দটা আছে। প্রথম দফা থেকে শুরু করে প্রত্যেকটা দফার ভিতরে সংস্কার শব্দটা আছে, অথচ এখন তারা সংস্কার শব্দটা তারা বুঝতেছে না, এটা তারা স্বীকারই করতে পারছে না। সংস্কার এটা কোত্থেকে আসলো? তাদের ইশতেহারের মধ্যে কিন্তু সংস্কার শব্দটা আসছে, অথচ তারা এটা মানছেন না। তারা বলছেন না, সংস্কার হয় না। এই সালাউদ্দিন সাহেব নিজে এখন বলতেছেন সংবিধান কখনো সংস্কার হয় না, তিনি বলছেন সংবিধান রহিত হয়, এটা সংশোধন হয়। তাইলে এতদিন আপনারা নিজেরা কেন এটা বলছিলেন, আবার নিজেদের ইশতেহারের মধ্যে এটা কেন আপনারা নিয়ে আসলেন? এগুলো তো স্পষ্ট জাতির সাথে প্রতারণা। সর্বশেষ প্রতারণা হচ্ছে এখন সালাউদ্দিন সাহেব সহ সরকারের প্রধানমন্ত্রী, যিনি গতকালকেও বলেছেন যে আমরা প্রতিটা বাক্য যেটা তিনি আগে শিখেছেন সালাউদ্দিন সাহেবের কাছ থেকে, তিনি বারবার বলতে বলতে এই নিয়ে আল্লাহর রহমতে তিনি এটা মুখস্থ করেছেন যে আমরা প্রত্যেকটা বাক্য এবং প্রত্যেকটা শব্দ আমরা এটা বাস্তবায়ন করব। এটা আরেকটা সর্বশেষ প্রতারণার কথা ওনার মুখ থেকে আমরা পেলাম।